শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিটোল টাটা বিজনেস আওয়ারে। সাথে আছি বাবু কামরুজ্জামান। রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচার হচ্ছে অনুষ্ঠান। গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও থাকছে খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। গরমের আগুনে পুড়ছে চট্টগ্রামের নিত্যপণ্যের বাজার। বাজারের সবশেষ খবর জানিয়েছেন চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মী শেখ জায়েদ। অবস্থায় তাপপ্রবাহের প্রভাব আছে, কারণ এই দুপুরবেলা আসলে কাস্টমার কম। যারা ক্রেতা আছেন তারা চট্টগ্রামের বাজারগুলোতে এই ভর দুপুরে আসলে আসছেন না। এই সময়টিতে তো প্রচন্ড তাপ চলছে বাইরে। তারপরেও যারা দু একজন আসছেন, একেবারে যাদের দরকার তারা আসছেন। বিক্রেতারা যেটি বলছেন যে জিনিসপত্রের দাম স্বাভাবিক আছে, তবে বেচা বিক্রি কম, এমনটি তারা বলছেন। একটু যদি দেখানোর চেষ্টা করি কাঁচা বাজারের অবস্থা, দেখবেন যে সব ধরনের পণ্যই আছে দোকানে। আমরা দোকানির সঙ্গে কথা বলেছিলাম, তিনি যেমনটি বলেছেন বরবটি 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া অন্য যে সবজিগুলো আছে 40 থেকে 60 টাকা পর্যন্ত। তবে এই সিজনের সবজি যেগুলো না, যেমন ফুলকপি রয়েছে, এটি তারা বিক্রি করছেন 120 টাকা কেজি। এছাড়া এই করলা, উস্তা যেটি আছে, সজিনা, এগুলোর একটু দাম বাড়তি আছে। তবে তারা যেটি বলছেন যে সাধারণ সবজি যেগুলো, চিচিঙ্গা, পটল, কাঁকরোল, এই সবজিগুলোর দাম মোটামুটি স্বাভাবিক আছে বলে তারা বলছেন। মাছ, মাংস যা রয়েছে এবং সবজি যেগুলো রয়েছে মোটামুটি বাছাই করা তারা মালামালগুলো এখানে এনে থাকেন। তো সেই হিসাবে আসলে অন্য বাজার থেকে কিছুটা একটু দামের তারতম্য এখানে থাকে। তাপ প্রবাহের প্রভাব যেটি বাজারে, সেটি হচ্ছে আসলে যখন তাপ বেশি তখন ক্রেতারা আসলে বাইরে আসেন কম, এটি হচ্ছে বিষয়। আর যখন তাপ প্রবাহ কম থাকে, অর্থাৎ সকালে এবং বিকালে, তখনই মূলত বিক্রেতা ক্রেতা তাদের বেচা বিক্রিতে জমজমাট হয়ে ওঠে আর কি বাজারগুলো। ফিরছি স্টুডিওতে আপনার কাছে। দর্শক, আমরা আমাদের সহকর্মী জানাচ্ছিলেন যে এই গরমের এই সময়টা আসলে শাকসবজি থেকে শুরু করে অন্যান্য যে নিত্যপণ্য রয়েছে তার আসলে পরিস্থিতি কি। আমরা আজকে মূলত সংবাদ বিশ্লেষণ করতে চাই নিটোল টাটা বিজনেস আওয়ারে। মূল্যস্ফীতি কমছে কি, এই শিরোনামে আমরা আলোচনা করতে চাই। আমরা জানি যে উচ্চ মূল্যস্ফীতির চাপে কিন্তু রয়েছে অর্থনীতি। এখনও পর্যন্ত গত মার্চ মাসেও 9.81% হয়েছে গড় মূল্যস্ফীতি, এবং অর্থাৎ ধারাবাহিকভাবে আমরা দেখছি প্রায় 10%-এর আশেপাশে মূল্যস্ফীতি ঘুরপাক খাচ্ছে। এরকম উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে সাধারণ মানুষ যে দুর্ভোগে পড়েন সেটি বলার অপেক্ষা রাখে না। এবং মূল্যস্ফীতির সার্বিক বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। আমাদের সঙ্গে একজন অর্থনীতিবিদ যুক্ত রয়েছেন এই মুহূর্তে, অধ্যাপক এম আবু ইউসুফ যুক্ত রয়েছেন, নির্বাহী পরিচালক র্যাপিড গবেষণা সংস্থা র্যাপিডের নির্বাহী পরিচালক আমাদের সঙ্গে রয়েছেন। পাশাপাশি আরও একজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যে, ইমরান হাসান যুক্ত হবেন, মহাসচিব বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি, একজন উদ্যোক্তা। তার কাছ থেকেও আমরা নিশ্চয়ই মূল্যস্ফীতির বিষয়গুলো জানতে চাইব। এই সময় আসলে রেস্তোরাঁ শিল্পে যে কী ধরনের প্রভাব পড়ছে আমরা স্বাগত জানাতে চাই আমাদের অতিথিকে। নিটোল টাটা বিজনেস আওয়ারে স্বাগত জানাচ্ছি অধ্যাপক এম আবু ইউসুফ আপনাকে। আমরা শুরুতে আসলে যে প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই, আমরা দেখেছি যে ব্যাংক সুদ হার যেভাবে বাড়ছে, বিপরীতে মূল্যস্ফীতির উপর তার প্রত্যক্ষ প্রভাব আসলে আমরা খুব একটা দেখতে পাচ্ছি না। এইরকম একটি বাস্তবতায় আসলে মূল্যস্ফীতি কমার কোনো সম্ভাবনা দেখছেন কিনা খুব শিগগিরই, একজন গবেষক হিসেবে আপনার কাছে কি মনে হয়? জি, আসলে মূল্যস্ফীতি নিয়ে আপনি ঠিকভাবেই বলেছেন যে অনেক দিন থেকে, পার্টিকুলারলি গত 1 বছর ধরেই মূল্যস্ফীতি কমানোর ব্যাপারে বা মূল্যস্ফীতি নিয়ে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে। বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ, যারা গরিব মানুষ, তারা কিন্তু তাদের যে জীবন জীবিকার যে ব্যয়, সেটি কিন্তু বহুলাংশে বেড়ে গেছে এই মূল্যস্ফীতির বাড়ার কারণে। কারণ যারা নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু তাদের আয়ের একটা বড় অংশ খরচ করে তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের, তাদের জন্য খুবই কম সুযোগ থাকে খাদ্য বহির্ভূত অন্য জায়গায় খরচ করার জন্য। সরকারও আমরা দেখছি, আপনিও ঠিকভাবে বলেছেন যে আমরা জানি যে যেটি অর্থনীতির যে নীতি, সেটি হচ্ছে ইন্টারেস্ট রেট বাড়িয়ে কিভাবে মূল্যস্ফীতিকে এটাকে কন্ট্রোল করা যায়। তো সেই জায়গাটা আমরা দেখছি বাংলাদেশ ব্যাংকও কিন্তু সেরকম একটা, যদিও অনেকদিন থেকে বলা হচ্ছে, এবং সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংকও কিন্তু সেই ধরনের পদক্ষেপ, যেটা ম্যাক্রো ইকোনমিক টুল, মনিটারি পলিসির যে টুলটা, সেটাই অ্যাপ্লাই করেছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি দেখবেন যে দুই ভাবে আসলে এটি করা যায়। একটা তো ইন্টারেস্ট রেট, আরেকটা হচ্ছে ফিসক্যাল পলিসিও। আপনি দেখবেন যেগুলো ইম্পোর্টেড আইটেম,
সেগুলো যদি শুল্ক হার সমন্বয় করেও কিন্তু সেখানে যেগুলো ইম্পোর্টেড আইটেম তার মূল্যস্ফীতি কমানোর একটা উদ্যোগ নেওয়া যায়। সেটাও আমরা দেখেছি যে কিছু কিছু পণ্যের ব্যাপারে সরকার চেষ্টা করেছে যে শুল্ক হার সমন্বয় করে এটাকে দামটাকে নিয়ন্ত্রণ করার, কিন্তু সেটিও আমরা দেখলাম যে খুব বেশি কাজে লাগেনি। তার মানে আমাদের যেটি হচ্ছে যে অর্থনৈতিক বা সরকারের যে পলিসি ইনিশিয়েটিভের পাশাপাশি যেই জায়গাটা আমাদের দরকার সেটি হচ্ছে বাজার ব্যবস্থাপনা। এই বাজার ব্যবস্থাপনার জায়গাটা আসলে আমাদের ঠিকভাবে কাজে লাগাতে হবে। বাজার ব্যবস্থাপনার পাশাপাশি আমাদের যে বিভিন্ন প্রোডাক্টের, আপনারা দেখেছেন যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনেকগুলো পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছে। এখন আপনার প্রশ্ন আসতে পারে মার্কেট ইকোনমিতে এরকম দাম নির্ধারণ করে দিতে পারে কিনা। আসলে বাণিজ্য মন্ত্রণালয় যেটি চেষ্টা করেছে, যদিও মার্কেট ইকোনমি, যাতে বাজারটাকে স্থিতিশীল করার জন্য এক ধরনের ইন্ডিকেশন দেয়া যে কোন পণ্যের দামটা যদি সবকিছু আমরা বিবেচনা নেই, তার প্রোডাকশন কস্ট, তার যে সমস্ত জায়গায় স্টেক হোল্ডার্স আছে তাদের লাভ, সবকিছু ধরে কত টাকা হতে পারে, যেটা আপনি দেখবেন যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তারাও কিন্তু এক ধরনের একটা প্রেডিকশন দিয়ে থাকে যে আসলে ওই পণ্যের দামটা কতটুকু হতে পারে। কিন্তু আমরা দেখছি বাজারে কিন্তু তার রিফ্লেকশনটা কম থাকে। এখন এই বাজার মনিটরিং বা বাজার ব্যবস্থাপনার জায়গাটা সেটি আসলে আমাদের খুব জোরভাবে সেখানে দিতে হবে, যাতে আমরা দেখি যে সরকারের যে পলিসি আছে সেটা মনিটারি পলিসি এবং ফিসক্যাল পলিসি, যেটা বলেছি যে শুল্ক আর সমন্বয় অথবা কোন একটা ইনসেন্টিভ দেওয়ার ফলে সেই পণ্যের বাজারে রিফ্লেকশন আছে কিনা, সেটি আমরা দেখছি যে আসলে অনেকটা মানে স্লো তো বলতে পারি যে ইনফ্লেশন কিছুটা কমানোর, যেটা হয়তো 9% উপরে ছিল সেটা কিছু 9% কম, কিন্তু এটি খুবই একটা নেগলিজেবল। এখন ইনফ্লেশনের আমরা যেটাকে বলি দুই ভাবে আসলে ইনফ্লেশনটা, একটা হচ্ছে কস্ট পুশ ইনফ্লেশন আর একটা হচ্ছে ডিমান্ড পুল ইনফ্লেশন। তো কিছু কিছু পণ্যের ক্ষেত্রে আপনি দেখবেন যেটা এক্সেস ডিমান্ড থাকার ফলে সেখানে কিন্তু বাজারে তার দামগুলো বেড়ে যায়। আবার অন্যদিকে কস্ট পুশ, অর্থাৎ আপনি দেখবেন যে র মেটেরিয়ালস এর দাম অথবা তার যে ট্রান্সপোর্টেশন কস্ট, ওই সমস্ত কিছুর ফলেও কিন্তু জিনিসপত্রের দামটা বেড়ে যায়। এখন এটার আসলে যৌক্তিক দামটা কতটুকু হবে সেটি আমরা যখন দেখি, যে আপনি খেয়াল করে থাকবেন এই যে তরমুজ নিয়ে আমরা দেখলাম যে কত কিছু হলো, যখনই বাজার মনিটরিং করতে যায় অথবা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যখন তারা যায়, তখন ঠিকই দেখা গেল বাজারে কিন্তু দামটা কম হচ্ছে। তার মানে কি এই ব্যবসায়ীদেরও কিন্তু একটা দায় আছে যে আসলে এই পণ্যের দামটা কতটুকু হওয়া উচিত। কারণ আমি নিজেই কিন্তু তরমুজ 45-50 টাকা কেজি ধরে আমি সিএসডি থেকে, যেটা ক্যান্টনমেন্ট, সেখান থেকে কিন্তু আমি 45-50 টাকা ধরে কিনেছি, কিন্তু বাইরে সেটি হচ্ছে 90 টাকা 80 টাকা এরকম ছিল। তো এখন এই যে বাজার মনিটরিং অথবা যারা বিক্রি করে বিভিন্ন স্টেপে যারা আছে, একদম উৎপাদনকারী থেকে আরম্ভ করে এন্ড কনজিউমার পর্যন্ত যে সাপ্লাই চেইনটা, এই সাপ্লাই চেইনটা মনিটরিং করার একটা বিষয় আছে, এবং যে সমস্ত স্টেক হোল্ডার্সরা এটার সাথে ইনভলভ আছে বা যারা আছে তাদের সাথে একটা দায়বদ্ধতা কিন্তু এখানে আছে। মনে করেন আপনার এই যে প্রত্যেকটা বাজারে আপনি দেখবেন বাজার একটা কমিটি আছে, তারাও কিন্তু আসলে টু সাম এক্সটেন্ট কিছু উদ্যোগ গ্রহণ করতে পারে যে আসলে সরকার নির্ধারিত যেই পণ্যগুলোর একটা ইন্ডিকেশন আছে দামের, সেই দামের থেকে আসলে কতটুকু ডেভিয়েট করছে, কেন ডেভিয়েট করছে। প্লাস হচ্ছে আরো কিছু কিছু জায়গায় আমি প্রায়ই বলে থাকি যে অর্থনৈতিক কারণের বাইরে কিছু অর্থনীতি বহির্ভূত কারণ আছে। সে ফর ট্রান্সপোর্টেশন কস্ট, একটা ট্রান্সপোর্টেশন কস্ট কতটুকু থাকা উচিত, সেখানে যদি জায়গায় জায়গায়, যেটা আমরা বিভিন্ন রিপোর্টে দেখে থাকি, সেখানে চাঁদাবাজি হয়, কিছু হিডেন কস্ট যেটাকে আমরা বলি, কিছু কস্ট আছে যেগুলো কিন্তু আসলে এট দ্য এন্ড কিন্তু যার ইম্প্যাক্টটা পড়ে হচ্ছে এন্ড কনজিউমারের উপর। আসলে এটার দামটা এত টাকা হওয়ার কথা না, কিন্তু জায়গায় জায়গায় যদি চাঁদা দিতে হয় অথবা অন্য কোনো হিডেন কস্ট থাকে, সেইগুলোও যদি আমরা যেটা গভর্নেন্সের বিষয়, সেটা যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে আমি মনে করি যে বেশি না, যেটা বাণিজ্য মন্ত্রণালয় অনেকগুলো পণ্য কিন্তু আইডেন্টিফাই করেছে। আমরা যদি দেখি পণ্যগুলার যে সারা বছর ব্যাপী যদি আমরা একটা রোড ম্যাপ করতে পারি যে এই পণ্যের ডিমান্ড কতটুকু, আমাদের ডোমেস্টিক উৎপাদন কতটুকু, আমরা কতটুকু ইম্পোর্ট করে আনছি, কোন সময় কোন ইনিশিয়েটিভটা নিতে হবে যদি আমরা ইম্পোর্ট করতে হয়, কোথায় কোথায় থেকে হবে, আগে যদি আমরা হোমওয়ার্ক গুলো করে থাকি, আর যেগুলো ডোমেস্টিক প্রোডাকশন
সেই ডোমেস্টিক প্রোডাকশন গুলো যদি আমরা দেখি এটার দামটা আসলে টেন্টেটিভ কিরকম হতে পারে, সেক্ষেত্রে আমি মনে করি যারা বাজার কমিটি আছে, আমাদের ল এনফোর্সিং এজেন্সি আছে, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর আছে, বাণিজ্য মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয় বা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আছে, সবাই মিলে যদি কিছু পণ্যকে আমরা পুরো তার সাপ্লাই চেইনটা মনিটর করতে পারি, আমি মনে করি বাজারে তার রিফ্লেকশনটা, এই যে অর্থনীতি বহির্ভূত যে সমস্ত কারণগুলো আছে, যেটা তো আপনার কস্ট যদি বেড়ে যায় তাহলে তার প্রোডাকশন কস্ট, সেখানে তো অবশ্যই উৎপাদন তার দামটা বাড়বে, কিন্তু এর বাইরের যদি কোনো কারণ থাকে সেগুলো কিন্তু মনিটরিং করে আমার মনে করি কমানো সম্ভব। জি, অধ্যাপক ইউসুফ অনেকগুলো বিষয় আসলে তুলে ধরেছেন। আমরা আবার আপনার কাছে আসতে চাই। আমাদের সঙ্গে আরো একজন অতিথি রয়েছেন, তাকে স্বাগত জানাতে চাই। আমাদের সঙ্গে ইমরান হাসান রয়েছেন, মহাসচিব বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি, একজন উদ্যোক্তা। ইমরান হাসান আমাদের সঙ্গে, অধ্যাপক ইউসুফ রয়েছেন, র্যাপিডের নির্বাহী পরিচালক, অর্থনীতিবিদ, গবেষক এবং উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আপনার কাছে আসলে যে প্রশ্নটি রাখতে চাই, আমরা আজকের আলোচনার শিরোনাম মূল্যস্ফীতি কমছে কি? আসলে মূল্যস্ফীতি কমছে না। এই যে না কমা, এটির প্রভাব আপনাদের, আপনি যে শিল্পের সাথে যুক্ত রয়েছেন সেখানে নিশ্চয়ই প্রভাব পড়ছে। আমরা নিম্ন আয়ের মানুষের যেমন কষ্ট হচ্ছে, তেমনি আসলে যারা নিয়মিত এটিকে কিনতে হয় তাদের অন্যতম একজন স্টেক হোল্ডার আপনারা। আপনার কাছে একটু জানতে চাই যে এই উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে আপনাদের শিল্পে আসলে কি ধরনের প্রভাব পড়ছে? দেখুন, আমরা গতকালকে আমাদের রেস্তোরাঁ মালিক সমিতির একটা মিটিং হয়েছে, সবারই নাভিশ্বাস যায় অবস্থা, কারণ আমরা আশা করছিলাম যে নতুন ভাবে সরকার গঠন করার পরে হয়তো বাজারে একটা বড় ধরনের ইম্প্যাক্ট হবে, কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত। এরপরে আপনি জানেন যে 29শে ফেব্রুয়ারি দুর্ঘটনার পরে রেস্তোরাঁ সেক্টরে একটা বিশাল নেতিবাচক প্রচারণা, নেতিবাচক ভাবে আমাদেরকে রাষ্ট্রযন্ত্র যেভাবে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানিমূলক আচরণ করার কারণে এই সেক্টরে একটা বড় মন্দা পরিস্থিতি এখনো বিরাজ করছে। তারপরেও আমরা চেষ্টা করছি এই সেক্টরে ঘুরে দাঁড়ানোর জন্য। এখন পর্যন্ত বাজারে কোনো ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছি না। তারপরে আমরা বলে রাখি, এই যে কাজগুলো হচ্ছে খুব ধীর গতিতে হচ্ছে, যেমন আমাদের রেস্তোরাঁ সেক্টরে, পোল্ট্রি সেক্টর এবং গরুর মাংসের বিষয়টা আমরা বারবার নজর দিয়ে আসছিলাম সরকারের কাছে যে গরুর মাংসটা ইম্পোর্টের ব্যবস্থা হোক। আসার কথা হচ্ছে, ব্রাজিলের সাথে একটা চুক্তি হয়েছে ব্রাজিল সরকারের সাথে, ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী আসার পরে, কিন্তু আমরা এখনো ওয়েট করছি যে কত দ্রুত এই আমলাতন্ত্র জটিলতা সেরে গরুর মাংস ইম্পোর্টের একটা সুযোগ দেওয়া হবে এবং পোল্ট্রি সেক্টরকে একটা শক্তভাবে তাদেরকে মনিটরিং করা হবে যাতে তারা বাজার ম্যানিপুলেট করতে না পারে। এখনো ব্রয়লার মুরগির দাম বেশি, আপনার গরুর মাংসের দাম বেশি, খাসির মাংস তো ধরা ছোঁয়ার বাইরে। এইটা কিভাবে সরকার তারা সিদ্ধান্ত নিবে, কিভাবে বাজার স্থিতিশীলতা রাখবে? কারণ আপনি মূল্যস্ফীতির কথা বলছেন, এখন পর্যন্ত 9-এর নিচে লাস্ট 2 বছরে নামেই নেই, লাস্ট এই যুদ্ধের পর থেকে। তো এখন আমরা জানি না, এই মূল্যস্ফীতি আমরা বুঝি না, আমরা বুঝি বাজারে, আমরা বাজারে সাশ্রয় মূল্যে আমরা আমাদের প্রোডাক্ট গুলো পাবো। কিন্তু সেই ক্ষেত্রে যত আমদানি কিন্তু আছে, আমদানি কিন্তু বন্ধ হয় নাই। মানে আমদানি বলতে মানে বাজারে সরবরাহ আছে সবকিছুই, কিন্তু সবকিছুর দাম নাগালের বাইরে। তো আমরা বহুদিন একই কথা সরকারের কাছে দাবি জানিয়ে আসছি, বলে আসছি যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আপনারা একটু বাঁচিয়ে রাখার চেষ্টা করেন। ক্ষুদ্র উদ্যোক্তা না বাঁচলে এই সবকিছু গুনে গুনে 8-10টা কোম্পানির পকেটে চলে যাবে, তাকে পেটে চলে যাবে আমাদের সমস্ত ব্যবসা। এই যে গরুর মাংস একটা বড় সিন্ডিকেট বারবার বলে আসছি, সেটা ওনারা একজন গরুর মাংসের অ্যাসোসিয়েশনের একজন বলছেন, উনি সেদিন যে গরুর মাংসের কি দাম বেড়েছে, অথচ গরুর মাংসের দাম কিন্তু বেড়েছে। উনি বলে গরুর মাংসের দাম 900 টাকা হওয়া উচিত ছিল। তার মানে কি? মানে আমার পার্শ্ববর্তী দেশে বিক্রি হবে 300 টাকা, 250 টাকা গরুর মাংস কেজি, 300 টাকা কেজি, আমার দেশে আপনাকে খেতে হবে 800 টাকা, 850 টাকা কেজি। এইভাবে একটা রাষ্ট্র কতদিন টিকে থাকবে? কারণ সাধারণ মানুষের ক্রয় সীমার বাইরে চলে গেছে অনেক কিছু। আর আমরা ছোট ছোট ব্যবসায়ীরা এখন রেস্তোরাঁয় গরুর মাংস বিক্রি করা অলমোস্ট মধ্যম সারির রেস্তোরাঁ বন্ধ করে দিয়েছি, কারণ গরুর মাংস যেই দামে বিক্রি করবো সেই দামে আমাদের এফোর্ড করার মতো কাস্টমার কম। কারণ আমরা শুধু গুলশান বনানী দিয়ে, আমাদের ধানমন্ডি দিয়ে সারা দেশ আমরা বিবেচনা করি। এখান থেকে আমাদের রাষ্ট্রযন্ত্রে যারা চালায়, রাষ্ট্র চালায়, তাদেরকে বেরিয়ে আসতে হবে। মনে রাখতে হবে গুলশান বনানী ধানমন্ডি পুরো দেশ নয়। তো সুতরাং আমরা বারবার সরকারের কাছে আপিল করছি যে আমাদেরকে আপনারা একটা বাজার ব্যবস্থা স্থিতিশীলতার জন্য একটা ব্যবস্থা করে দেন, যাতে আমরা ন্যায্য মূল্যে, চিনির দামও এখন পর্যন্ত অনেক বাড়তি, পার্শ্ববর্তী দেশের তুলনায় চিনির দাম বাড়তি, এটা আমাদের একটা মানে ভেরি ইম্পর্টেন্ট অনুষঙ্গ। তো এখন
আমরা সরকারের কাছে আবারও দাবি জানাচ্ছি যে সমস্ত প্রোডাক্ট, পেঁয়াজ শুনেছি ইন্ডিয়া কিছু এক্সপোর্ট করবে, সেখানে কিছু দাম অলরেডি 500 টাকা কালকে প্রতি মনে কমে গেছে। তো আমরা আশা করি পেঁয়াজটা একটা নাগালের মধ্যে চলে আসবে। ধানের এখন মৌসুম, সেই মৌসুমে কিন্তু চালের দাম বাড়তি আছে, কিন্তু আমরা এটাও চিন্তা করি যে কৃষক বাঁচবে না যদি আমরা ন্যায্য মূল্য কৃষকদের দিতে না পারি। কিন্তু সমস্যা হচ্ছে কৃষক কি তার ন্যায্য মূল্য পাচ্ছে? সরকার যদি এই মধ্যস্বত্বভোগীদের ছোটবেলা থেকেই শুনে আসছি, আজকে 30-40 বছর যাবত মধ্যস্বত্বভোগী কিন্তু তাদের বিরুদ্ধে কি আজ পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা হয়েছে? আমার একটা সিস্টেম কি হয়েছে যে ট্রান্সপোর্টেশন সিস্টেম বলে আসছেন একটু আগে, যে আমরা যদি কৃষক তার পণ্য যদি সরাসরি নিয়ে এসে বিক্রি করতে পারে বাজারে, তাহলে আপনি এই ন্যায্য মূল্যের সমস্ত প্রোডাক্ট পাবেন। এই যে 3-4 হাত বদল করে আমরা প্রোডাক্ট পাচ্ছি, সেখানে তো আমরা সহযোগিতা, আমরা কোনো ইয়ে পাচ্ছি না। তারপরে একই সময় সমস্ত প্রোডাক্ট, আপনার টমেটো দেখবেন যে কয়েকদিন পরে টমেটোর দাম হয়ে যাবে আরো অনেক 100 টাকা, 120-130 টাকা, অথচ টমেটো কিন্তু হওয়া উচিত ছিল সারা বছরের, যেটা আমরা পাচ্ছি সারা বছর 50-60 টাকার মধ্যে থাকা উচিত ছিল। কিন্তু সেটা কেন নাই? কারণ আমাদের পর্যাপ্ত হিমাগার নাই, আমার পর্যাপ্ত সাপ্লাই চেনটা আমাদের খুবই দুর্বল। সাপ্লাই চেন নিয়ে এখন পর্যন্ত সরকারি ভাবে কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি, শুধুমাত্র ট্রেনে কিছু বগি দেওয়া হয়েছে। আমরা মনে করি সাপ্লাই চেন যদি সরকার নজর দেয় যে কিভাবে ট্রান্সপোর্টেশন সিস্টেমে একটা, অথবা কৃষকদের স্বল্প মূল্যে আপনার ট্রান্সপোর্টেশন, যদি আপনার এই স্বল্প মূল্যে স্বল্প সুদে দীর্ঘমেয়াদী কিস্তিতে তাদেরকে যদি ড্রাইভিং প্রশিক্ষণ দিয়ে তারা তাদের প্রোডাক্ট তৈরি করবে এবং তারা বাজারে সরবরাহ নিজেরাই করবে, এবং তাদেরকে একটা প্ল্যান যদি দেওয়া হয়, একই সাথে সবাই লাউ লাগাইলো, সব লাউ একসাথে আসলো, একই সাথে সবাই প্রোডাক্ট নিয়ে আসলো, সেই প্রোডাক্ট পরে পাওয়া গেল না। ধাপে 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 যদি আমরা আমাদের প্রোডাক্ট গুলো বাজারে নিয়ে আসতে পারি, অঞ্চল ভেদে যদি আমাদের প্রোডাকশন গুলো আমরা করতে পারি। আমরা জানি কৃষি মন্ত্রণালয় কাজ করছে, কিন্তু যেই গতিতে কাজ করা উচিত, যেই স্ট্যান্ডার্ডে কাজ করা উচিত, আমরা সেই স্ট্যান্ডার্ডে এখনো করতে পারছি না। সেই গরু ছাগলের ক্ষেত্রে আমরা বলি যে ব্রাজিল যে অপরচুনিটি আমাদেরকে দিয়েছে, ব্রাজিলের পাশাপাশি আপনি জানেন আর্জেন্টিনায় কিন্তু মূল্যস্ফীতি অনেক বিশাল। আমরা যদিও ডলার সংকটে আছি, তারপরে যদি আমরা আর্জেন্টিনা থেকে মাংস ইম্পোর্ট করি, আমরা শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। একটু ইন্টারাপ্ট করছি ইমরান হাসান, আমরা আপনার আলোচনায় আবারও ফিরবো। আমাদের একজন সহকর্মী অপেক্ষা করছেন বাংলাদেশ ব্যাংকের সামনে, আমরা অল্প সময়ের জন্য সেখানে একটু যুক্ত হতে চাই। সেখানে IMF এর প্রতিনিধি দল বৈঠক করছেন বাংলাদেশ ব্যাংকের সাথে, আমরা সবশেষ আপডেট জানতে চাই। ওয়ালিদ রয়েছেন, ওয়ালিদ সাকিব বাংলাদেশ ব্যাংক কার্যালয়ের সামনে রয়েছেন। ওয়ালিদ সাকিব, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। ওয়ালিদ, আমাদেরকে জানাবেন যে IMF প্রতিনিধি দল আজকে আসলে কয়টা এসেছে, এখন পর্যন্ত বৈঠক আসলে কয়টা পর্যন্ত চলবে এবং কি ধরনের বিষয়গুলো আলোচনা হচ্ছে বলে জানতে পেরেছেন ওয়ালিদ? বাবু, ধন্যবাদ আপনাকে। আজ আসলে সকালেই, অর্থাৎ সকাল 10টার দিকে IMF এর 4 সদস্যের একটি প্রতিনিধি দল কিন্তু বাংলাদেশ ব্যাংকে এসে পৌঁছেছে। তারা বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগের সাথে আসলে তারা বৈঠক করবে বলে আমরা জানতে পেরেছি। সকাল 10টা থেকে আসলে এই বৈঠক শুরু হয়েছে, বিকেল 3টা পর্যন্ত মোটামুটি এই বৈঠক চলবে। আমরা আপনাকে যদি একটু জানিয়ে রাখি, মূলত IMF এর 10 সদস্যের একটি প্রতিনিধি দল গেল 23 এপ্রিল আসলে বাংলাদেশে এসেছিল। তারা NBR, বাংলাদেশ ব্যাংক সহ আসলে বিভিন্ন সংস্থার সাথে, সরকারের বিভিন্ন আর্থিক বিষয়ক বিভিন্ন সংস্থার সাথে তারা বৈঠক করবে। তো এর প্রেক্ষিতে আসলে আজকে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে তাদের বসা। আপনি জানেন যে 2023 সালের জানুয়ারিতে IMF বাংলাদেশের জন্য 470 কোটি মার্কিন ডলারের একটি ঋণ অনুমোদন করেছিল। সেই ঋণ অনুমোদন করার ক্ষেত্রে আসলে অনেকগুলো শর্ত কিন্তু IMF বাংলাদেশের জন্য দিয়েছিল। তো সেই ক্ষেত্রে সেই শর্তগুলো আসলে কতটুকু পূরণ হয়েছে বা সেই শর্তগুলো আসলে কি অবস্থা, সেটি জানতে হয়তো আজকে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে হয়তো সেই বিষয়ে বিস্তারিত একটু জানতে চাইবে IMF। সেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি, প্রতি বছর আসলে বাজেটের আগেই কিন্তু বাংলাদেশ ব্যাংকে, অর্থাৎ IMF এর একটি প্রতিনিধি দল কিন্তু বাংলাদেশে সফর করে থাকেন। এর প্রেক্ষিতে আসলে তারা আসছেন। আর আগামী জুনে আসলে যেই 2023 সালের জানুয়ারিতে যেই ঋণ অনুমোদন করা হয়েছিল 470 কোটি মার্কিন ডলারের, সেটি 2 কিস্তি কিন্তু অলরেডি বাংলাদেশ পেয়ে গেছে। আর এই তৃতীয় কিস্তি আসলে আগামী হয়তো জুনে পেতে পারে বাংলাদেশ। তো সেসব বিষয় নিয়ে আসলে ঋণের যেসব শর্ত রয়েছে সেগুলো কতটুকু পূরণ হলো, সেসব বিষয়গুলো হয়তো বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে তারা জানতে চাইবে। তারা বাংলাদেশ ব্যাংকের যেই CIB রয়েছে, অর্থাৎ ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর সাথে তারা আসলে বৈঠক করবে। এরপর হচ্ছে তারা পলিসি অ্যাডভাইজরের সঙ্গে তারা বৈঠক করবে বলে আমরা জানতে পেরেছি। তো বাবু, এই ছিল বাংলাদেশ ব্যাংক থেকে আমার কাছে সবশেষ।
ওয়ালিদ সাকিব, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা আশা করব যে পরের সংবাদে নিশ্চয়ই বৈঠকের পরবর্তীতে তারা যদি ব্রিফিং করেন সেটি আপনি আমাদেরকে জানাবেন। আবারও ধন্যবাদ জানাই। দর্শক, আমরা নিটল টাটা বিজনেস আওয়ার্ডে আরও একবার স্বাগত জানাতে চাই। আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত রয়েছেন, ইমরান হাসান, মহাসচিব বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি, এবং অধ্যাপক আবু ইউসুফ আমাদের সঙ্গে রয়েছেন, র্যাপিডের নির্বাহী পরিচালক। আমরা দুজনকে আরও একবার স্বাগত জানাই নিটল টাটা বিজনেস আওয়ার্ডে। অধ্যাপক ইউসুফ, আপনার কাছেই আসতে চাই এ পর্যায়ে। ইমরান হাসান অনেকগুলো বিষয় আসলে তুলে ধরেছেন, যে তার শিল্পের যে প্রভাব এবং সেখানে যে আসলে ভোক্তারাও যে আসলে তাদের সাধ্যের বাইরে চলে গেলে তাদের অনেক বাজেট কাটছাট করতে হয়, সে বিষয়গুলো আসলে জানছিলাম। ইউসুফ, একটু বলবেন যে এই যে মূল্যস্ফীতি, সেখানে যে সংকোচনমূলক মুদ্রানীতির পথে বাংলাদেশ হাঁটছে, বাংলাদেশ ব্যাংক হাঁটছে, পলিসি রেট বাড়ানো হলো, এরপরও আসলে কার্যকর হচ্ছে না, অনেকগুলো বিষয় বলেছেন। নতুন করে কি পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে এখানে, বা নতুন করে কি ভাববার সুযোগ রয়েছে মূল্যস্ফীতি কমাতে? মনিটারি পলিসি যে ইনস্ট্রুমেন্ট ইউজ করার কথা বাংলাদেশ ব্যাংক কিন্তু সেটি করেছে। আসলে বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে পলিসি কিন্তু আমাদের নেয়ার পরেও সেটি আসলে ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা, তার রিফ্লেকশন গুলো কোন কোন জায়গায় হচ্ছে, সেইটা কিন্তু আসলে সেইটা মনিটর করা দরকার। তো সেই জায়গাটা আমরা সবসময় দেখি অনেক পদক্ষেপ বা পলিসি ইনিশিয়েটিভ নেওয়ার ফলেও সে তার রিফ্লেকশনটা নাই। এবং আমাদের যিনি ইমরান ভাই সঠিকভাবে বলেছেন যে বাজারে যে তার রিফ্লেকশনটা কিসের কারণে হচ্ছে না, আমরা প্রায়ই শুনে থাকি যে যারা উৎপাদনকারী তারা কোনো সময় ফেয়ার প্রাইস পায়, কোনো সময় ফেয়ার প্রাইস পায় না, বাট এবং এন্ড কনজিউমাররা কি করে, তারা অতিরিক্ত দাম দিয়ে। এবং আপনারা যেটা বলেছেন যে ইনফ্লেশন রেট যদিও আমরা বলছি অ্যারাউন্ড 9%, ফুড ইনফ্লেশন কিন্তু সেটা আরো বেশি, 11-12% মতো। তো সেই জায়গাগুলো এই মধ্যসত্ত্ব ভোগীর যে দৌরাত্ম্য এবং তাদের যে কন্ট্রোল, এই জায়গাটা কিন্তু মনিটর করার প্রয়োজন রয়েছে। সরকারের যে বিভিন্ন এজেন্সিগুলো আছে তারা যদি এইটাকে ব্রেক করতে পারে তাহলেই কিন্তু বাজারে তার রিফ্লেকশনটা কিন্তু আপনারা দেখতে পাবেন। এখন সেই জায়গাটা অর্থাৎ বাজারের যে মার্কেট ইকোনমির যে এনাবলিং এনভায়রনমেন্টটা, সেই এনভায়রনমেন্টটা যদি সরকার ক্রিয়েট করতে পারে, সরকারের বিভিন্ন যে ল এনফোর্সিং এজেন্সি অথবা যে এটা বললাম কম্পিটিশন কমিশন অথবা কনজিউমার রাইট প্রোটেকশন যে বিভাগ আছে, তারা যদি এই বাজারগুলো ভালোভাবে মনিটর করতে পারে এবং এইটা যদি আইডেন্টিফাই করতে পারে এই প্রোডাক্টের ক্ষেত্রে মধ্যসত্ত্ব ভোগীদের কিভাবে তারা বুঝতে পেরেছি। অধ্যাপক ইউসুফ, আমরা আপনার মেসেজটি বুঝতে পেরেছি এবং আমরা আসলে সময় স্বল্পতার কারণে একটু ছোট করে বলবো। ইমরান হাসান, আপনার কাছে একটু সংক্ষেপে জানতে চাইবো, আমাদের আসলে সময় স্বল্পতা রয়েছে, শেষ মুহূর্তে রয়েছে। এইরকম একটা পরিস্থিতিতে আসলে আপনারা একজন উদ্যোক্তা হিসেবে, ব্যবসায়ী হিসেবে এই মূল্যস্ফীতি কমানোর পরামর্শ বা দাবি আসলে কি? আমাদের আসলে, আমার কথা আসলে কেউ শুনবে না, আমি বলার দরকার বলি। আমার যে ক্ষুদ্র দৃষ্টিতে যা মনে হয়, আমাদের একটা শিল্প নীতি থাকা দরকার, কে কোন ব্যবসা করবে, কে কোন ব্যবসা করবে না। আপনি দেখবেন যে বাংলাদেশের প্রথম সারির 20টা শিল্পপতি যারা আছেন তাদের সব ব্যবসায় করতে হবে। তারা চাল নিয়ন্ত্রণ করবে, তারা ডাল নিয়ন্ত্রণ করবে, মশলা নিয়ন্ত্রণ করবে, তেল নিয়ন্ত্রণ করবে, মুরগি নিয়ন্ত্রণ করবে, ডিম নিয়ন্ত্রণ করবে। এইভাবে আপনি মূল্যস্ফীতি কোনোদিনই কমাইতে পারবেন না। যতটা হবে আপনার বৈশ্বিক কারণে, তার চেয়ে বেশি হবে তাদের ম্যানিপুলেশনের কারণে। আপনাকে এখানে এখনই সময় আসছে যে আপনি একটা শিল্প নীতিটা এমন ভাবে স্ট্রংলি করেন, একটা বেঁধে দেন। এই যে চাল উঠতেছে, এখন দেখবেন যে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে এই চাল তারা মজুত করে ফেলবে। যতই সরকার এই চেষ্টা করুক না কেন, এই সিন্ডিকেট ভাঙতে পারবে না যতদিন না পর্যন্ত নিয়ম নীতি করে তাদেরকে ব্যবসা বন্ধ করতে না পারে। আপনি দেখবেন যে চাল কল ইনাফ থাকার পরেও ছোট ছোট চাল কলগুলা সব বসে গেছে, বড় বড় চাল কলগুলা তারা তাদের মতো করে বড় করছে সমস্ত কিছু। এইখান থেকে বেরিয়ে আসার জন্য শক্তিশালী পদক্ষেপ নেওয়া দরকার, কাউকে পরোয়া না করে। আমি জানি না এই সরকার করবে কিনা, কারণ এই সরকারের মানে যতই চেষ্টা থাকুক না কেন, তারা যদি স্ট্রংলি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে কোনোভাবেই এই মূল্যস্ফীতি বলেন, এই বাজার অস্থিরতা বলেন, এখান থেকে বেরোতে পারবে না। এই শিল্পনীতি ঘোষণা করা খুবই জরুরি হয়ে গেছে। পাশাপাশি হুন্ডি বন্ধ করা। এই যে আমাদের যে এই এখন পত্রিকা খুললেই দেখি বাজার থেকে এক্সপোর্টের টাকা আসতেছে না, আপনার
এই রেমিটেন্স যেভাবে আসার কথা সেভাবে আসে না। এখনো হুন্ডি বন্ধের কোনো কার্যকর কোনো পদক্ষেপ আমরা গ্রহণ করতে দেখি নাই। আজকে বাজারে ডলারের দাম যেভাবে বেড়ে গেছে, সামান্য কিছু কমেছে, সেই ডলার যদি আপনার নিচে না নেমে আসে, ডলারের প্রাইস যদি আপনার টাকা যদি শক্তিশালী না হয়, এই মূল্যস্ফীতি বাড়তেই থাকবে। আমি ছোট্ট হিসাবে বুঝতেছি। আবার আপনি সবকিছু মিলে একটা হসপিটাল অবস্থা, আপনাকে দুর্নীতি বন্ধ করতে হবে, আপনাকে ব্যাংক যারা লুট করছে তাদের বিরুদ্ধে। জি ইমরান হাসান, আমরা দুঃখ প্রকাশ করছি, আমাদের আসলে সময় স্বল্পতার কারণে আপনাদেরকে শেষ করতে হবে। ইমরান হাসান, নিশ্চয়ই পরবর্তী কোনো অনুষ্ঠানে আবারও আপনাদের কাছে সবিস্তারে শুনবার চেষ্টা করব। আমরা আশা করি যে দর্শকরা বুঝতে পেরেছেন আপনারা যে বার্তাটি আসলে দিতে চেয়েছেন। এইরকম একটি পরিস্থিতি যে চলছে, উচ্চ মূল্যস্ফীতির একটা চাপ আসলে অর্থনীতিতে রয়েছে, সবাই আসলে এর জন্য দুর্ভোগ পোহাচ্ছেন। ইমরান হাসান এবং অধ্যাপক ইউসুফ, দুজনকে আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য, আজকের এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ভালো থাকবেন, আবারও নিশ্চয়ই পরবর্তী কোনো অনুষ্ঠানে পাশে পাবো। দর্শক, আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত ছিলেন, কথা বলছিলেন সার্বিক মূল্যস্ফীতি নিয়ে। আমরা এই পর্যায়ে সাভারে আমাদের এক সহকর্মী রয়েছেন, নাজমুল রয়েছেন সেখানে। আমরা দ্রব্যমূল্য পরিস্থিতি জেনে নেব তার কাছ থেকে। নাজমুল, আশা করি শুনতে পাচ্ছেন। আমরা আজকে যে আলোচনা আসলে করছিলাম যে মূল্যস্ফীতি কোনোভাবেই কমছে না, নিত্য প্রয়োজনীয় পণ্য, ভোগ্যপণ্য, আপনি যেহেতু একেবারে দেখছি যে মাংসের বাজারে রয়েছেন, মাছের বাজারে রয়েছে, ক্রেতারা কি বলছেন আসলে জিনিসপত্রের দাম নিয়ে? বাবু কামরুজ্জামান, আপনাকে ধন্যবাদ। ঠিক, আমি চাউলের বাজারেও গিয়েছিলাম। মোটা চাউল কিন্তু আমরা দেখেছি যে পার কেজিতে 3 থেকে 4 টাকা বেড়েছে, এবং মাংসর বাজারে কিন্তু একই রকমের পরিস্থিতি রয়েছে যে 750 টাকা পার কেজি গরুর মাংস বিক্রি করা হচ্ছে। এই গরমের মধ্যেও কিন্তু মাংসর আসলে যে চাহিদা সেটা কিন্তু রয়েছে, এবং মাছের বাজার কিন্তু এখনও অস্থির। মাছের বাজার আপনার এই যে মাছগুলি রয়েছে, মাছের দাম কিন্তু যে সর্বনিম্ন, অর্থাৎ এই যে বাটা, এইগুলো কিন্তু 240 টাকা, 250 টাকা, এবং চিংড়ি মাছ বিক্রি করা হচ্ছে 1200 টাকা, এবং এই যে পাঙাশ মাছ নদীর সেটা কিন্তু বিক্রি করা হচ্ছে 1000 টাকা কেজি, এবং যে চাষের যে মাছ, রুই মাছ, এগুলি কিন্তু 400 টাকা পার কেজিতে বিক্রি করা হচ্ছে। এবং বাজারগুলোতে কিন্তু আমরা দেখছি যে সাধারণ মানুষ কিন্তু বাজার করতে এসে হিমশিম খাচ্ছে, এবং বাজারের পরিস্থিতি কিন্তু বেশ ভয়াবহ, এবং মানুষের যে অর্থনৈতিক যে সংকট সেটা কিন্তু আসলে রয়েছে। এবং আমরা দেখেছি যে এইখানে যে মাছ রয়েছে, পাঙাশ মাছের দামটা কিন্তু 240-50 করে বিক্রি করা হচ্ছে, এবং অন্য অন্য যেসব মাছ রয়েছে, পাঁচমিশালি যে দেশীয় মাছ রয়েছে, সেই মাছগুলি আপনারা দেখতেই পাচ্ছেন যে এই চিংড়ি মাছ কিন্তু 800 টাকা কেজি, শিং মাছ 500 টাকা কেজি, এবং 600 টাকা কিন্তু আপনার এই ধরনের। আমরা বুঝতে পেরেছি নাজমুল, অনেক ধন্যবাদ জানাই। আমাদের চমৎকার মাছের বাজার দেখাচ্ছিলেন, কিন্তু দাম আসলে ক্রেতাদের নাগালের বাইরে। দর্শক, আমাদের সহকর্মী সাভার থেকে জানাচ্ছিলেন দ্রব্যমূল্য পরিস্থিতি। আমরা নিটল টাটা বিজনেস আওয়ার একটা বিরতি নিব, ফিরবো শেয়ার বাজার আপডেট এবং ব্যবসা বাণিজ্যের অন্যান্য খবর নিয়ে। আশা করি সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবার স্বাগত নিটল টাটা বিজনেস আওয়ারে। এবারে শেয়ার বাজারের খবর। সপ্তাহের প্রথম কর্মদিবস, সবগুলো সূচকের ঊর্ধ্বমুখী ধারায় কিন্তু আজকে লেনদেন চলছে। যদিও গত সপ্তাহে শেষ দিনে আমরা দেখেছিলাম বড় ধরনের পতন হয়েছিল বাজারে। আমরা দেখে নেব সবশেষ পরিস্থিতি এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে। আমরা যেটি বলছিলাম যে প্রধান সূচক ডিএসইএক্স, আমরা যদি একটু রিফ্রেশ করা হয় তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারবো ডিএসইএক্স আজকে সবগুলো সূচকের আসলে ঊর্ধ্বমুখী ধারার মধ্য দিয়েই লেনদেন চলছে। আমরা যেটি বলছিলাম 87 পয়েন্ট প্রধান সূচক ডিএসইএক্স, সেটি কিন্তু বেড়েছে, 87 পয়েন্ট বেড়ে 5606 পয়েন্ট অবস্থান করছে। এবং সরিয়া সূচক সেটি 14 পয়েন্ট বেড়েছে। বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত সূচক DS30 সেটিও কিন্তু আজকে এখন পর্যন্ত 21 পয়েন্ট কমে অবস্থান করছে 1996 পয়েন্টে। এবং আজকে 2 শতাধিক শেয়ার অর্থাৎ 290টি শেয়ারের দর কিন্তু বেড়েছে, 60টির দর কমেছে, অপরিবর্তিত আছে 42টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড লিমিটেড দর। বেলা 1:30 নাগাদ যে লেনদেন পরিস্থিতি, তাতে দেখা যাচ্ছে যে 459 কোটি টাকার বেশি লেনদেন কিন্তু এরই মধ্যে হয়েছে। সব মিলিয়ে আজকে ঊর্ধ্বমুখী ধারার মধ্য দিয়ে কিন্তু
লেনদেন চলছে। আমরা পুঁজিবাজারের পর মুদ্রা বাজার পরিস্থিতি জানাতে চাই আপনাদেরকে। সোনালী ব্যাংকের সূত্র ধরে আপনাদেরকে জানাবো আজকের দিনে প্রধান মুদ্রার বিনিময় মূল্য। শুরুতে মার্কিন ডলার 114 টাকায় কেনা হচ্ছে, 115 টাকায় বিক্রি করা হচ্ছে। খোলা বাজারে আরেকটু বেশি। ইউরো 125 টাকায় কেনা হচ্ছে, 131 টাকায় বিক্রি করা হচ্ছে। পাউন্ড 143 টাকায় কেনা হচ্ছে, 147 টাকায় বিক্রি করা হচ্ছে। চীনা ইউয়ান রয়েছে 14 টাকা ক্রয় মূল্য, 17 টাকা বিক্রি মূল্য। সৌদি রিয়াল 27 টাকা ক্রয় মূল্য, 31 টাকা 10 পয়সা বিক্রি মূল্য। ভারতীয় রুপি 1 টাকা 41 পয়সায় কেনা হচ্ছে, 1 টাকা 47 পয়সা বিক্রি করা হচ্ছে। মুদ্রার পর আমরা স্বর্ণ বাজার পরিস্থিতি জানাবো। স্বর্ণের দরদাম আমরা জানি যে নিয়মিত ওঠানামা করছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে যে হালনাগাদ দর দিয়েছেন তাতে দেখা যাচ্ছে যে কিছুটা কমেছে। 1,18,000 টাকা পর্যন্ত ভরি হয়েছিল, এখন আমরা দেখতে পাচ্ছি 22 ক্যারেটের সব থেকে ভালো মানের স্বর্ণ 1,12,931 টাকা ভরি। 21 ক্যারেটের স্বর্ণ 1,07,000 টাকা ভরি। 18 ক্যারেটের যে স্বর্ণ রয়েছে সেটি 92,402 টাকা ভরি। সনাতন স্বর্ণের দাম পড়বে 76,842 টাকা প্রতি ভরি। পাশে গ্রাম প্রতি দর দেখানো আছে। এবার রূপার দাম দেখে নিব। রূপার বাজার অনেকদিন ধরে অপরিবর্তিত রয়েছে। 22 ক্যারেটের সব থেকে ভালো মানের প্রতি ভরি রূপা 2,098 টাকা, 21 ক্যারেটের রূপা 2,005 টাকা, 18 ক্যারেটের রূপা রয়েছে 1,714 টাকা, সনাতন রূপা 1,282 টাকা। দর্শক, এই ছিল আমাদের কাছে স্বর্ণ মুদ্রা রূপার বাজারের সবশেষ আপডেট এবং দরদাম। নিটল টাটা বিজনেস আওয়ারে আরও একটা বিরতি নিব, ফিরবো দেশ ও বিশ্ব বাণিজ্যের খবর নিয়ে। আশা করি সাথে থাকবেন। দর্শক, আবারও স্বাগত নিটল টাটা বিজনেস আওয়ারে। এবারে জনপদে এবারে জানাবো বন্দর বাণিজ্যের খবর। তীব্র তাপপ্রবাহের কারণে পর্যটক কমে যাওয়ায় মৌসুমের শেষ সময়ে লোকসানে পড়েছেন পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীরা। এছাড়া বান্দরবানে কেএনএফের অপতৎপরতায়ও কমেছে পর্যটক ব্যবসায়ীরা। বলছেন প্রচণ্ড গরমের কারণে হয়ে যাওয়া ক্ষতি পুষিয়ে নেওয়ারও সুযোগ মিলছে না। তীব্র তাপ প্রবাহের মধ্যেও কক্সবাজার সমুদ্র সৈকতে সমুদ্র স্নানে এসেছেন অনেকে। এ যেন তপ্ত রোদের মধ্যে লবণ জলে নিজেকে ডুবিয়ে নেয়া। এর মধ্যেও যেন আনন্দের শেষ নেই তাদের। পর্যটন মৌসুম হিসেবে সৈকতে উপস্থিতি তুলনামূলক কম থাকলেও সৈকতের লাবণী, সুগন্ধা, কলাতলি, ইনানি, হিমছড়ি সহ বিভিন্ন পয়েন্টে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। বলছেন তাপ প্রবাহ কমে আসলে ভ্রমণটি আরেকটু আরামদায়ক হতো। ভাবছিলাম যে আসার সময় যে অনেক গরম হবে, বিচ পর্যন্ত আসতে পারবো না, ওরকম লাগছে না, বেশ ভালো লাগছে। তীব্র তাপদাহ যদি একটু কম থাকতো, গরমের প্রাদুর্ভাব যদি একটু কম থাকতো, পর্যটক সংখ্যা ভালো থাকতো, হয়তো তারা অবকাশ যাপন করে স্বাচ্ছন্দ্য বোধ করতো। এই সময় অনেক পর্যটক থাকার কথা ছিল, কিন্তু এসব পর্যটক দেখা যাচ্ছে না গরমের কারণে। প্রচন্ড গরমে প্রায় পর্যটক শূন্য পার্বত্য চট্টগ্রাম। বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ির পর্যটন স্পটগুলো একেবারেই ফাঁকা। এছাড়া বান্দরবানে কেএনএফের অপতৎপরতা এবং যৌথ বাহিনীর অভিযানের কারণেও আসছেন না পর্যটকরা। কয়েকদিন ধরে আপনার পাহাড়ে অশান্তি এবং আবার পাশাপাশি তীব্র তাপদাহ, এরপর আমাদের যে আশানুরূপ পর্যটক আসার কথা সেটা পাচ্ছি না। ইতিমধ্যে অনেক আমরা লসের মধ্যে আছি। এভাবে আর দীর্ঘদিন চলতে থাকলে হয়তো আমরা আমাদের হোটেল ব্যবসা বন্ধ করে আমাদেরকে কি রাস্তায় নিয়ে বসে যেতে হবে। কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীরাও বলছেন তীব্র তাপ প্রবাহে মানুষ বাইরে যাওয়ার সাহস করছেন না। ঈদের পর যেমন পর্যটকের ঢল নামার প্রত্যাশা করেছিলেন তাতে নিরাশা এনেছে এই বিরূপ আবহাওয়া। হিট ওয়েভের কারণে যে ধরনের টুরিস্টকে আমরা আশা করছিলাম সেই ধরনের টুরিস্ট কিন্তু কক্সবাজার কিন্তু সমাগম ঘটেনি। তারপরে আমরা আশা করছি যে যদি হিটটা যদি একটু কমে, নর্মাল যদি হয়, তাহলে যারা আসতে আগ্রহী তারা সহসা আসবে। ভর দুপুরে পর্যটকদের সৈকতে না আসতে পরামর্শ দিচ্ছে স্থানীয় প্রশাসন। শেখ জায়েদ, নিউজ 24। দর্শক, এবারে বিশ্ব বাণিজ্যের খবর। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের জন্য সৌদি আরবের রিয়াদে স্থাপন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। সম্প্রতি আইএমএফ ও সৌদি অর্থ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে উদ্বোধন করা হয় কার্যালয়টি। সৌদি প্রেস এজেন্সির বরাতে আরব নিউজ জানায়, নতুন কার্যালয় স্থাপনের লক্ষ্য হচ্ছে আইএমএফের সক্ষমতা বৃদ্ধি, সদস্য দেশগুলোর প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা বাড়ানো। কার্যালয়টি আইএমএফ ও আঞ্চলিক প্রতিষ্ঠান, সরকার ও অন্যান্য স্টেক হোল্ডারদের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার সুযোগ সৃষ্টি করবে বলেও জানানো হয় প্রতিবেদনে।
দর্শক, এই ছিল নিটোল টাটা বিজনেস আওয়ারের এখনকার আয়োজন। ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন রবি থেকে বৃহস্পতি দুপুরে 1টায় বিজনেস আওয়ারে। এছাড়া রাত 9টায় বিজনেস এক্সপ্রেস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।